আজকে এই অযোগ্যদের জন্য 22 লক্ষ যোগ্য কিন্তু বঞ্চিত হয়েছে, তারা চাকরি পায়নি, তারা একটা ফেয়ার সিলেকশন প্রসেস থেকে বঞ্চিত হয়েছে। দেখুন, উনি প্রথম থেকে কোনোদিনই যোগ্যদের পাশে থাকেনি, আর অযোগ্যদের পাশে উনি প্রথম থেকেই ছিলেন। এই দুর্নীতিটার থেকেই আজ অবধি উনি অযোগ্যদেরই পাশে আছেন, আর কারোর পাশে নেই। ওনার যদি এই ইচ্ছা থাকতো যে রিভিউ করে আমি কিছু করব, 3রা মে রিভিউ ফাইল করেছে, আজকে 24শে মে সুপ্রিম কোর্ট ছুটি, এখনও ডিফেক্টিভ করে ফেলে রেখে দিয়েছে। ওনার ইচ্ছাই নেই রিভিউ পিটিশনটা মুভ। একেবারেই আমরা যেমনটা দেখতে পেলাম যে গতকাল সুপ্রিম কোর্টে একেবারে চোরা ধাক্কা খেলো বলা যেতে পারে। অযোগ্যরা একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তারা নিজের মুখেই স্বীকার করে নেয় যে তারা প্রথমে নিজেদের যোগ্য বলেছিল, কিন্তু এখন তারা মেনে নিচ্ছে যে তারা অযোগ্য। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরই আইনজীবী তিনি প্রশ্ন তোলেন যে জীবন জীবিকার কথা ভেবে তো একটু রেহাই করা যেতে পারে, কি বলবে? দেখুন, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে জীবন জীবিকার বিষয়টা আসে না, কারণ যদি জীবন জীবিকার বিষয় আসে তাহলে এই দুর্নীতির যারা ভিকটিম 22 লক্ষ, তাদের জীবন জীবিকার কথা কে ভাববে? তাই সুপ্রিম কোর্ট সঠিকভাবেই যে রায় দিয়েছিল যে পুরোটা বাতিল, সবাই এখানে নতুন করে পরীক্ষায় বসবে, শুধুমাত্র যারা অযোগ্য তারা বসবে না, এবং একমাত্র সঠিক রায়। কারণ আজকে এই অযোগ্যদের জন্য 22 লক্ষ যোগ্য কিন্তু বঞ্চিত হয়েছে, তারা চাকরি পায়নি, তারা একটা ফেয়ার সিলেকশন প্রসেস থেকে বঞ্চিত হয়েছে, এবং সঠিকভাবেই তাদের যে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তারা বেতন ফেরত দেবে এবং পরীক্ষায় বসবে না, এটা অ্যাবসলিউটলি সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ কারণেই কালকে তাই সুপ্রিম কোর্ট এনাদের মামলা খারিজ করে দিয়েছে। দাদা, এই যে জীবন জীবিকার প্রশ্ন যেখানে উঠছে, যদি জীবন জীবিকারই প্রশ্ন উঠে চলে সুপ্রিম কোর্টে, যে তারা যাচ্ছেন, এক নামি দামি আইনজীবী দিচ্ছেন, সেইটা কার মদতে হচ্ছে? দেখুন, এটা পরিষ্কার, এটা স্পন্সার্ড লিটিগেশন। সরকার বকলমে এদেরকে দিয়ে করাচ্ছে মামলা, যাতে করে কোনোভাবে এই অযোগ্যদের পেছনে যে সরকার আছে তার কোনো আইনি শিলমোহর করিয়ে নিতে চাইছে, কিন্তু কোর্ট খারিজ করে দিয়েছে। এবং একবার না, আপনারা দেখবেন আরও 2 দিন আগে আরেকবার যারা র্যাঙ্ক জাম্পিং স্বীকার করে নিচ্ছে, তারা র্যাঙ্ক জাম্পিং তারা গেছিল, গতকাল গেছিল যারা ওয়েমারে যাদের গণ্ডগোল তারা, পরের দিন দেখবেন যাদের প্যানেলেই নেই তারা গিয়ে বলছে। তাই এটা করানো হচ্ছে স্পন্সার্ড লিটিগেশন, যাতে করে অযোগ্যরা চাকরিতে বহাল থাকে। এবং অদ্ভুত ব্যাপার, দেখবেন কীরকমভাবে সরকারি অযোগ্যদের পাশে আছে। আজ কালকের পিটিশনে অযোগ্যরা স্বীকার করেছে যে তারা রেগুলার স্কুলে যাচ্ছে কী করে? সরকার তো বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা স্কুলে যাবে, তাই এই অযোগ্যরা কী করে স্কুলে যাচ্ছে? তার মানে এটা পরিষ্কার সরকার পুরোপুরি অযোগ্যদের পাশেই আছে। দাদা, সেই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে একেবারে বলেছিলেন আমি প্রথমে যোগ্যদের পাশে থাকবো, পরে অযোগ্যদের, সেইটাই কি তাহলে কোথাও না কোথাও কি বহাল আছে? দেখুন, উনি প্রথম থেকে কোনোদিনই যোগ্যদের পাশে থাকেনি, কারণ যোগ্যদের দাবিটা ছিল ওরা নতুন পরীক্ষা দেবে না। 3রা তারিখ এপ্রিল জাজমেন্ট বেরিয়েছিল, 3রা এপ্রিলই ওনার সরকার চিঠি দিয়ে বলে নিয়েছিল যে আমরা নতুন করে পরীক্ষা নেব। তাই 7 তারিখ উনি নেতাজি ইন্ডোরে যে বললেন যে নতুন আমরা যোগ্যদের পাশে আছি, সেটা মিথ্যে কথা, সেটা ভাওতাবাজি, সেটা হলো যোগ্যদের মানে ভুল পথে পরিচালিত করার কায়দা। আর অযোগ্যদের পাশে উনি প্রথম থেকেই ছিলেন। এই দুর্নীতিটার থেকেই আজ অবধি উনি অযোগ্যদেরই পাশে আছেন, আর কারোর পাশে নেই। আর ওনার পাশে থাকার একটা কারণও আছে, যেরকম ঘুষ দেওয়ার কারণ আছে গ্রুপ সি গ্রুপ ডিদের, এরকম অযোগ্যদের পাশে থাকার কারণটা হলো ওনার ভয় পাছে তারা মুখ খুলে নেতাদের নাম বলে দেয় যাদের তারা টাকা দিয়েছিল, তাই জন্য ওদের পাশে, ওনাদের অযোগ্যদের পাশে মমতা ব্যানার্জিকে থাকতেই হবে। দাদা, এই যে আপনি বলছেন যোগ্যদের পাশে নাকি মুখ্যমন্ত্রী নেই, তাহলে রিভিউ পিটিশন? মিষ্টির বাক্স আছে, কিন্তু মিষ্টিটা দেব না। শুনুন, কনসেন্টের এগেনস্টে কোনো রিভিউ হয় না। প্রথম কথা, উনি কনসেন্ট দিয়ে এসছেন, আন্ডারটেকিং দিয়ে এসছেন, উনি সুপ্রিম কোর্টের রায় মেনে নতুন পরীক্ষা নেবেন। দ্বিতীয় কথা, ওনার যদি এই ইচ্ছা থাকতো যে রিভিউ করে আমি কিছু করব, 3রা মে রিভিউ ফাইল করেছে, আজকে 24শে মে সুপ্রিম কোর্ট ছুটি, এখনও ডিফেক্টিভ করে ফেলে রেখে দিয়েছে। ওনার ইচ্ছাই নেই রিভিউ পিটিশনটা মুভ করানো। তাহলে পুরোটাই আইওয়াস? পুরোটাই আইওয়াস, মানে মিথ্যাচার, আর কিচ্ছু না। দাদা, কালকের যে এই খারিজ হয়ে যাওয়া মামলা, সেখানে আমরা বিচারপতিকে বলতে শুনলাম যে যারা দ্বন্দ্ব তৈরি করতে চান তারা নতুন ফন্দি ফিরিকি খুঁজছেন।
আজকে বিচারপতিরাও বুঝে গেছেন যে অর্ডার 3 তারিখে দিয়েছে যেন তেন প্রকারে সরকার এবং বিভিন্ন লোকজন সেই অর্ডারটা যাতে কার্যকর না করা যায় তার ব্যবস্থা করছেন, এবং তিনি খুব যথাযথই বলেছেন যারা বোঝার তারা বুঝেছে, আর যারা বোঝার না তারা কোনোদিনই বুঝবে না, আর কোর্টের দায়িত্ব না যারা না বোঝার তাদের বোঝানো। এবং অদ্ভুতভাবে কালকে মামলার সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রয়োজন মনে করেনি যে ফাইলটা খুলে পর্যন্ত দেখবেন। কিন্তু দাদা একেবারেই যারা সেদিন মানে যারা গতকাল সেখানে উপস্থিত ছিলেন তারা নিজেরাই স্বীকার করে নিলেন যে আমরা 10 পেয়েছি, আমাদের 53 দেওয়া হয়েছে। একদমই। এতদিন অবধি বলছিলেন যে আমরা এই ওএমআর মানছি না, আমরা সবাই যোগ্য, এটা সুপ্রিম কোর্টও বলেছে। আর আজকে তারা স্বীকার করছেন আমরা 0 পাইনি, 10 পেয়েছি, 53 পেয়েছি, আমাদের মাইনে দেওয়া হোক। আমাদের মানে কোন জায়গাতে নিয়ে গেছে, মানে কোন হাস্যকর জায়গাতে নিয়ে গেছে এই সরকার আর এই অযোগ্যরা আমাদের পশ্চিমবঙ্গকে, এটা দেখার মতো। তাহলে রাজ্য সরকার পুরোটাই অযোগ্যদের আড়াল করার জন্য যোগ্যদের ব্যবহার করছেন বলা যেতে পারে। অবশ্যই যদি ইন্টেনশনটা থাকতো তাহলে প্রথমেই কিন্তু অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিটা বাঁচানো যেত, এবং যারা ভিকটিম তাদের চাকরিটা দেওয়া যেত। ইন্টেনশনটা ছিল অযোগ্যদের বাঁচানো, কারণ টাকা নিয়েছে, টাকার প্রতিদান দিচ্ছে। এবং একটা জিনিসে মমতা ব্যানার্জি বা এই সরকার বলতে পারে নির্দ্বিধায় যে তারা আর যাই অন্যায় করুক কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে তারা দোষী না, তারা টাকা নিয়েছে, তার বদলে সার্ভিস দিয়েছে এবং আজও দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শাসক এই যে আমরা দেখতে পেলাম যে রিভিউ পিটিশন করা হলো রাজ্যের পক্ষ থেকে, অন্যদিকে যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা আছে এসএসসির পক্ষ থেকে 31শে মের মধ্যে, সেই বিষয়ে তো কিছু জানা যাচ্ছে না। দেখুন, 31শে মে বিজ্ঞপ্তি দেওয়ার শেষ দিন না হলে কন্টেম্পটের জন্য তৈরি থাকুন। কন্টেম্পটে সচিব, ডিআই, হেডমাস্টাররা সবাই কন্টেম্পটা খাবেন, তাই আপনাদেরকে জানিয়ে রাখছি মুখ্যমন্ত্রীর কথায় বেআইনি কাজটা করবেন না, কারণ কন্টেম্পটা খেলে আপনাদের কিন্তু বাঁচাতে মুখ্যমন্ত্রী আসবে না, চাকরিটা আপনাদের যাবে, জেলে আপনারা যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একেবারেই বিভিন্ন যে প্রেস মিট বলুন কিংবা বিভিন্ন সভা থেকে একটি বার্তা দিয়েছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে কন্টেম্পট অফ কোর্ট হয়। তাই তো বলছি, উনি তো ভালোভাবে জানেন, কিন্তু যারা ওনার প্ররোচনায় না বুঝে বা বুঝে এই কাজগুলো করছেন, কোর্ট কন্টেম্পট, চাকরিটা গেলে আপনাদের যাবে, মুখ্যমন্ত্রীর আপাতত যাবে না। 26শে মেতে কী হবে সে তো পরের বিষয়, আপাতত তো আপনাদের চাকরিটা যাবে, তাই আপনারা এটা করবেন না। কিন্তু দাদা যদি বিজ্ঞপ্তি দিয়েও দেয়, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের অধিকার মঞ্চ, যেটা বিকাশ ভবনের সামনে যারা এখন আন্দোলনরত অবস্থায় আছেন, তাদের তো একটাই দাবি যে তারা আবার নতুন করে পরীক্ষায় বসবেন না। দেখুন, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায় এখনও বলবৎ আছে, তাই সেই রায় মেনে পরীক্ষায় বসতেই হবে। কেউ না চাইলে নাই বসতে পারে, কিন্তু পরীক্ষায় বসা ছাড়া আর কারোর কোনো উপায় নেই। এই রায় যেদিন বেরিয়েছিল তারা সেদিনও বলেছিল যে আমরা যদি পরীক্ষায় বসি তাহলে আইনজীবীরাও কিছু পরীক্ষায় বসা উচিত। দেখুন, কে কি বললো সেটা তো এসে যায় না। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তারা সেই মামলায় যথেষ্টভাবে সওয়াল করেছে, সব কিছু দেখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। রিভিউ পিটিশন করে যদি সেই রায় না বদলায়, সেই রায় অনুযায়ী সবাইকে পরীক্ষায় বসতে হবে, যে বসবে না তার ব্যাপার। দাদা বিকাশ ভবনের সামনে যারা আন্দোলনরত, যারা লাঠি পেটা খেলো, শো কজ খেলো, তাদেরই একেবারে বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্ক এরিয়া, সুইমিং পুল সংলগ্ন এরিয়ায় বসার কথা বলা হয়েছে, এবং প্রশাসন নাকি তাদের থাকার ব্যবস্থা, তাদের যা নিডস সব কিছু তাদের দেবে। দেখুন, এতদিনে তারা বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রীর কথায় আন্দোলন করলে, মুখ্যমন্ত্রীর উপর ভরসা করলে, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দিলে কী অবস্থা হয়। প্রথম দিনেই নেতাজি ইন্ডোরে চলে যাওয়া, যে হ্যাঁ যারা দুর্নীতি করলো, যে আমার জন্য আমার অবস্থা, তার কাছেই আমরা তারা যাচ্ছেন, তার কথা বিশ্বাস করছেন, সেই সরকারের শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন, তাদের কথা মতন আন্দোলন তুলে নিচ্ছেন, স্কুলে যাচ্ছেন। তাহলে আন্দোলন করলে তার ফল এটাই হবে। আপনারা যদি নিজস্বভাবে আন্দোলন করতেন, সরকারের দ্বারা প্ররোচিত না হয়, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। এখন তারা বুঝতে পারছেন, ভেবেছিলেন যে সরকার তাদের পাশে আছে, হাড়ে হাড়ে টের পেয়েছে সরকার কিরম পাশে আছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, তারা একেবারে প্রেস মিট করে জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ সোমবারের মধ্যে না দেখা করলে তারা বড় পদক্ষেপ নেবে। এই আলোচনা এবং আন্দোলন দুটো কি একসাথে করা সম্ভব? দেখুন, ওনারা কি বলছেন সেটা ওনারা বলতে পারবেন এক্স্যাক্টলি ওনারা কি চাইছে, কিন্তু একটাই কথা, প্রথম থেকেই ওনাদের যে আন্দোলন ছিল মুখ্যমন্ত্রীর দ্বারা প্রভাবিত আন্দোলন ছিল, সরকার প্রভাবিত আন্দোলন ছিল। কারণ
যখন একটা স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হয়েছিল এসএসসিতে যে আপনাদের অযোগ্যর তালিকা বার করতে হবে, তাহলে তারা চেয়ারম্যানকে হঠাৎ করে কেন যেতে বললো? এটা তো স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন ছিল। হঠাৎ করে তারা স্কুলেই বা কেন গেল? কারণ তারা জানতো যে স্কুলে যাওয়াটা হলো 31শে ডিসেম্বর অবধি তাদের, এবং সরকার আন্ডারটেকিং দিয়ে এসছে যে এর মধ্যে পরীক্ষা নেবে। আন্দোলনটা মাঝপথে তুলে নিল কেন? এর জবাব তো ওনাদের দিতে হবে। এবং যেসব শিক্ষক বা শিক্ষিকারা ওনাদের উপর বিশ্বাস করে আন্দোলনে এসেছিল, তাদেরও আজকে বোঝা উচিত যে সরকারকে বিশ্বাস করে সরকারের প্ররোচনায় পা দিয়ে আন্দোলন করে কী ফল, সেটা আজকে তারা বুঝছে।